মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কিন্তু এত সহজে আমি ছাড়ব না। খলিফার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে ছাড়ব যে আমি ঠিক বলছি। বিয়ে শাদী তো করবে না, তাই বলে যার তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে? কিন্তু ছোট লোক ঘরের হলে তো পিটিয়ে আমাকে পাট পাট করে ছাড়বে। আরে চাঁদকে কি কেউ বদনাম করতে পারে? চাইলেও পারে না। খামোশ! তাহলে কোথায় গেল, কোথায় গেল ওই আশিক? হুঁশিয়ার, চোর পালাচ্ছে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলী ইবন বকর ও শামস আল নাহারের প্রেম, প্রথম পর্ব। শেহজাদি ফাতেমার কাহিনী শোনাচ্ছেন বেগম শেহরাজাদ। শেহজাদি ফাতেমা কবি মুরাকিশের সঙ্গে আলাপ করতে চায়, কিন্তু তার আগে কবির বংশমর্যাদা যাচাই করে নিতে হবে। তো ছোট থেকে শেহজাদি শিখে এসেছে যার তার সঙ্গে কথা বলা তার পক্ষে ঠিক নয়, এতে তার সম্মানহানি হবে। সুতরাং কবির বংশমর্যাদা পরীক্ষার জন্য দারুণ একটা ফোন দিয়ে আঁটে শেহজাদি। নাও শুরু করো বেগম, তারপর কি হলো বলো। জি হুজুর, শেহজাদি তো বাদী ইজলানকে বলেই খালাস, আর বাদী তো ভেবেই খুন। শেহজাদি তো গুগল আর দাঁত খোঁচানোর কাঠি নিয়ে ওর কাছে যেতে বলল। কিন্তু কিন্তু এমনটা করি কি করে? কবি মানুষ, তাকে কি আর অমন করে হুটপাট দাঁত খোঁচানোর কাঠি দেওয়া যায়? তার উপরে ওই গুগল, কথা নেই বার্তা নেই, মুখের সামনে ভক ভক করে ধোঁয়া বেরোনো একটা গুগল ধরবো। লোকটা যদি ভদ্র হয় তো ঠিক আছে, কিন্তু ছোট লোক ঘরের হলে তো পিটিয়ে আমাকে পাট পাট করে ছাড়বে। কি যে করি? ওলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? কইলাম না, গুগল আর ওই দাঁত খোঁচানোর কাঠি নিয়ে তোর ওই কবির কাছে যা। বলছিলাম কি শেহজাদি? কি বলছিস আবার? ফাঁকি দেওয়ার ফিরিক? না 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 না, ফাঁকি দেব কেন? তুমি হুকুম করেছো বলে কথা, ফাঁকি দিতে পারি। তাহলে বলছিলাম, বলা নেই কওয়া নেই, একটা লোকের মুখের সামনে গুগল ধরবো, ভক ভক করে ধোঁয়া বের হবে। সেটা কি উচিত হবে শেহজাদি? আমি যা কইলাম করবি তুই? বেচারা বাদী ইজলান আর কি করে, অগত্যা গুগল সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়ে, দাঁত খোঁচানোর কাঠিও নেয় সঙ্গে। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না বাপু, একেবারে বাপের মতো হয়েছে, যা বলবে তাই করতে হবে। ছি 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 ছি, কি না কি ভাববে মানুষটা কে জানে। কবি মানুষ বলে কথা। কিন্তু তাই বলে তো আর হাত গুটিয়ে বসে থাকা যায় না, তাহলে যে শেহজাদি মারবে। আবার এদিকে অন্য ভয়ও আছে, সম্রাট যদি একবার জানতে পারে যে শেহজাদির কবি মুরাকিশকে ভালো লেগেছে, তো আর রক্ষে রাখবে না। রাগ যত সব গিয়ে পড়বে বাদীর ওপরে। কেউ তো আর নিজের ছেলে মেয়েদের দোষ ধরে না। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই কবি মুরাকিশের দরজায় গিয়ে দাঁড়ায় বাদী ইজলান। কবি মুরাকিশ তাকে স্বাগত জানায়। তুমি এখানে এখন? কি সৌভাগ্য আমার! এ যে দুনিয়ার तमाम খুবসুরতি এসে জুটেছে আমার দরে। হ্যাঁ, তাকে কি দরজাতেই দাঁড় করিয়ে রাখবে নাকি কবি মশাই? তবা তবা, তা কখনো হয় নাকি? এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসে বসো। শুধু বসবো? আর মানে? কবি মুরাকিশ বাদী ইজলানের ইঙ্গিত বুঝতে পারে না। আর কি চাও তুমি? বারে, আমায় তোমার কবিতা শোনাবে না? সেই আশাতেই তো এলাম। বাদী ইজলানের ইচ্ছা শুনে কবির যেন ঘাম দিয়ে জ্বর আসে। সে ভেবে বসেছিল বাদী ইজলান বোধহয় আরও কিছু আবদার করে বসবে, হয়তো বন্ধ ঘরে
আদর খেতে চাইবে কবির কাছে। ও, তুমি কি কবিতা শুনতে এসেছো? আরে তা নয় তো কি, নইলে কেউ কবির দরজার সামনে এসে দাঁড়ায় নাকি এমনি এমনি? কবি মুরাকেশ বাদী ইজলানকে ফরাশের উপর বসায়, সে নিজেও গুছিয়ে বসে। বাদী ফরাশে বসে বোরখার নিচ থেকে গুগ্গুল দানটা বের করে নিজের সামনে রাখে। ওটা দেখে কবি অবাক হয় ভারী। ও, বলছি ওটা আবার কি? কেন, চেনো না বুঝি? চিনবো না কেন, আমার বাড়িতে অমন জিনিস ৩-৪টে আছে, রোজ ব্যবহার হয়। তাহলে আবার জানতে চাইছো কেন? দাঁড়াও, আরো একটা জিনিস আছে, তোমার জন্য এনেছি। ইজলান দাঁত খোঁচানোর কাঠিটা এগিয়ে দেয়। এই নাও। দাঁত খোঁচানোর কাঠি দেখে আরো অবাক হয়ে যায় কবি। এটা এটা আবার কি? কেন, এটাও চেনো না বুঝি? আরে চিনবো না কেন, এটাও চিনি, আমি ব্যবহার করি তো। আমার কাছে একটা গোটা কৌটো আছে। এটার মতো? হ্যাঁ, এটারই মতো। চন্দন কাঠের? এটা চন্দন কাঠের বুঝি? এই দেখি দেখি। এই নাও না, দিতেই তো চাইছি, নিয়ে দেখাও তো দেখি, দেখি কেমন ব্যবহার করো। বাহ, জিনিসটা কিন্তু খাসা। ও মা, হবে না, বাদশাহ সুলতানদের জিনিস বলে কথা। কিন্তু বলছি, এ তো খানা খাওয়ার পরে কাজে লাগে, এমনি এমনি দাঁত খোঁচায় নাকি কেউ? হ্যাঁ, সত্যিই তো, কবি তো কিছু ভুল বলেনি। বড্ড ফাঁপড়ে পড়ে যায় বাদী। কবি অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করে না। আচ্ছা, এবার তাহলে কবিতা শুরু করি। পাশে পড়ে থাকা কবিতার খাতাখানি টেনে নেয় কবি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে তো কবিতা শোনার মাহল তৈরি করি। কবিকে আটকায় বাদী। কবি অবাক হয়ে প্রশ্ন করে, মাহল মানে? বারে, এই গুগ্গুলটা কি এমনি এমনি বয়ে এনেছি নাকি? এটা জ্বালায়। কবি চেয়ে থাকে বাদীর দিকে। বাদী একজোড়া পাথর কোঁচড় থেকে বের করে ঠুকতে শুরু করে। তারই মাঝে আনমনে কবি দাঁতের কাঠি দিয়ে দাঁত খোঁচাতে শুরু করে। বাদী কিন্তু ঠিক দেখে ফেলে সেটা। যাক, প্রথম পরীক্ষাটা তবে উতরে গেল। এবার দেখি এই গুগ্গুলের পরীক্ষা। উফ, কি বিশ্রী, জ্বলতেই চায় না। লোকে যে কি করে জ্বালায় সব। কি যে বলো। গুগ্গুল জ্বালাতে জ্বালাতে চিন্তায় ডুব দিয়ে বসেছিল বাদী। হঠাৎ কবির হাসিতে চিন্তাটা তালগোল পাকিয়ে যায়। গুগ্গুল জ্বালানো ছেড়ে প্রশ্ন করে, হাসছো কেন? হাসছি তোমার কাণ্ড দেখে। কেন, কি করলাম আমি? আরে, ওভাবে কি আর ওসব জ্বালানো যায় বলো তো? চোখের ইশারায় গুগ্গুলের দিকে নির্দেশ করে কবি। তাহলে কি করে জ্বালাই শুনি? দাঁড়াও, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। কবি উঠে বাড়ির ভেতরে চলে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই একটা চিরাগ নিয়ে ফিরে আসে সে। চিরাগ দিয়ে খুব যত্নে গুগ্গুল জ্বালিয়ে বুক ভরে শ্বাস নিয়ে বলে, বাহ, কি দারুণ সুবাস, তাই না? দুটো পরীক্ষায় বেশ সহজে করে ফেলে বাদী ইজলান। কিন্তু ফলাফল কি? বাদী ইজলান তো আর জানে না কবি কি করলে কি প্রমাণ হবে। সে তো জানে শেহজাদি। শেহজাদিকে কবির কীর্তি বলতে খুশি হয় সে। নিজের গলার মালাটা খুলে ছুঁড়ে দেয় ইজলানের দিকে। এনে তোর নাম। আরে আরে, এ কি করছো শেহজাদি? তোমার গলার মতির মালা এটা, এটা তো সবাই চেনে। তো এটা আমার কাছে দেখলে সিপাহীরা আমাকে চোর বলে ফটকে পুড়বে যে। জ্ঞানের নারী তো বেশ টনটনে দেখছি তোর। সে তো আর এমনি এমনি হয়নি, তোমার সঙ্গে থেকে থেকে হয়েছে। আমার সঙ্গে থেকে নাকি ওই পুরুষ মানুষগুলোর সঙ্গে ঢলাঢলি করে? পুরুষ মানুষের সঙ্গে ঢলাঢলি? কি বলছো কি শেহজাদি? তবা 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 তবা, এ কথা 5 কান হলে কেলেঙ্কারি বেঁধে যাবে, লোকে যে আমার নিন্দা করবে। চুপ কর মুখপুরি, আমি কি জানি না নাকি? আমি রোজ দেখি বিকেলবেলা তুই ওই প্রাসাদের সামনে রাস্তায় দাঁড়িয়ে পুরুষদের সঙ্গে কথা কোস।
তাদের সঙ্গে ঢলাঢলি করিস। রোজ নিত্য নতুন লোক। কি যে বলো না শেহজাদি, তুমি থাকো এই ঘরে, এখান থেকে রাস্তা দেখবে কি করে? এখান থেকে দেখবো কেন? আমি তো এই গম্বুজের ঘর থেকে দেখি। এবার বল তো, কি বলবি? বল দেখি আমি। ইয়ে মানে ভুল, মানে একটু, মানে এই এই, একটু মানে? ওই রোজ রোজ নয়, মাঝে মাঝে। চুপ কর বেয়াদব, যেটা বলেছি সেটা কর, নইলে কিন্তু তোর গর্দান নিয়ে নেব আমি। হ্যাঁ বুঝলি? এই চুপ করে আছিস কেন? হ্যাঁ, তুমিই তো চুপ করতে বললে শেহজাদি। খামোশ বেয়াদব। শোন, আজ রাতে ওই কবিকে নিয়ে আমার ঘরে আসবি। শেহজাদির হুকুম শুনে আঁতকে ওঠে বাঁদি। কি বলছো শেহজাদি? বলবি শেহজাদির কবিতা শুনতে ইচ্ছে হয়েছে। প্রাসাদের লোক ঢোকাবো? আমার জান চলে যাবে শেহজাদি। শেহজাদিকে সবার থেকে আলাদা রাখার জন্যই সম্রাট নেমান এই প্রাসাদখানি গড়েছে। নিশ্ছিদ্র পাহারায় সে শেহজাদিকে সেই ছোট্ট থেকে বড় করেছে। প্রাসাদে বাইরের লোক ঢোকা নিষেধ। প্রহরীদের বলা আছে, খোদ সম্রাটের অনুমতি ছাড়া যদি বাইরের কোনো লোক ঢোকে, তাহলে প্রহরীদের শুধু চাকরি যাবে না, গর্দানটাও যাবে। প্রহরীরা যদি জানতে পারে তবে কি হবে একবার ভেবে দেখেছো শেহজাদি? আরে জানতে পারবে না, কিচ্ছু জানতে পারবে না। দারুণ আর একটা ফন্দি বাতলে দেয় শেহজাদি। সে তো হলো, কিন্তু আমি ভাবছি। এই 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 কি ভাবছিস তুই আবার? না কিছু না, ভাবছি কবি যদি তোমার হুকুমে আসতে রাজি না হয়। ইবানত। বাদি ইজলান নানা ছলাকলায় শেষ পর্যন্ত কবি মুরাকিশকে রাজি করিয়ে ফেলে। কিন্তু 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 কি কবি? কিন্তু কিন্তু যদি ধরা পড়ে যাই? বলি তুমি কেমন পুরুষ মানুষ কবি? এত সুন্দর একটা ফন্দি বাতলে দিলাম, তবুও ভয় পাচ্ছ? কিচ্ছু ধরা পড়বে না। সেদিন রাতে বাদি ইজলান প্রাসাদের বাইরে বের হয়। বেরোনোর সময় প্রহরীদের বলে যায়, শোনো, আমার আম্মি না খুব অসুস্থ হয়ে পড়েছে, আমি একটু আম্মিকে দেখে আসতে যাচ্ছি, একটু রাত হবে ফিরতে। রাত একটু গভীর হলে ফিরে আসে বাদি ইজলান। প্রহরীরা আর তাকে ঘাঁটায় না। বোরখার আড়ালে প্রাসাদে ঢুকে যায় সে। আদৌ সে কি ঢোকে, নাকি বাদি ইবানত ইজলানের বোরখার আড়ালে অন্য কেউ? এসো কবি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ইজলানের সেই চেনা বোরখাটা খুলতেই শেহজাদি ফাতেমা কবি মুরাকিশকে স্বাগত জানায়। সালাম শেহজাদি। ইজলানের বোরখা পরে শেহজাদি শোয়ার ঘরে পৌঁছে যায় কবি মুরাকিশ। আসতে অসুবিধা হয়নি তো কোনো? না, অসুবিধে আর কি। আপনার বাঁধি যেভাবে পথ বাতলে দিয়েছিল, তাতে নিজের বাড়ির চেয়েও বেশি চেনা ঠিক ছিল আপনার এই প্রাসাদ। আর সিপাহীরা? আমার ইবানাতের আপাদ মস্তক যে বোরখায় ঢাকা, শুধু পা দুটো বেরিয়ে, আর সে দুটিতেও ইবানাতের জুতো পরে এসেছি আমি। ইবানাতের জুতো? ও জুতো আপনার পায়ে আটলো? মানে চাইছিল না আটতে, ওই জোর জবরদস্তি করতে হলো একটু। ইবানাতের জুতো যে ইবানাতের মতোই বেয়ারা। দারুণ ভাব জমে যায় শেহজাদি ও কবির। আপনি থেকে কখন যে সম্বোধনটা তুমিতে নেমে যায় জানতেই পারে না কবি মুরাকিশ। তোমার কথা সম্রাটের মুখে অনেক শুনেছি আমি। কি শুনেছ? বদনাম করেছে বুঝি? আরে চাঁদকে কি কেউ বদনাম করতে পারে? চাইলেও পারে না। বেশ গুছিয়ে কথা কও তো তুমি। কথাগুলোকে গুছিয়ে বলাই তো কবির কাজ শেহজাদি। উফ, শেহজাদি নয়, ফাতেমা। খুব ভোরে সবাই জাগার আগে কবি আবার বাদি ইবানতের বোরখা পরে বেরিয়ে যায় প্রাসাদ থেকে। তখন প্রহরীরা ক্লান্ত, ঘুম জড়িয়ে তাদের চোখে। তারা আর জানতে চায় না কোথায় চলেছে বাদি ইবানত ইজলান। ইবানত নয়, আসলে ইবানতের বোরখার আড়ালে কবি মুরাকিশ।
কেউ বুঝে ফেলেনি তো, ধরে ফেলেনি তো যে তুমি আমার বোরখা পরে গেছো? একজন বুঝেছে। সর্বনাশ! কে? কেন, তোমার শেহজাদি। এরপর এটাই হয়ে যায় দস্তুর। প্রতি রাতে শেহজাদির ঘরে আসতে শুরু করে কবি মুরাকিস, কিন্তু সবই সবার চোখের আড়ালে। কেউ জানে না এই কথা, একমাত্র বাদী ইবানত ইজলান ছাড়া। কেউ জানলে আর কারণ না হোক, আমার আর রক্ষে থাকবে না, সব দোষ এসে পড়বে আমার ঘাড়ে। এই লুকোচুরি খেলার মাঝে কখন যে কবিকে ভালোবেসে ফেলে শেহজাদি, প্রতিদিন সে অপেক্ষা করতে থাকে কখন রাত হবে, কখন তার কবি আসবে তার ঘরে, কখন নতুন কবিতা শোনাবে। আর কবি, সেও কি ভালোবেসে ফেলে শেহজাদিকে? না, কবি কিন্তু ভালোবাসতে পারে না। তার কাছে এক মজার খেলা। প্রত্যেক রাতে কতগুলো বাঘা বাঘা সিপাহী, যাদের এড়িয়ে একটা মাছিও গলতে পারে না, তাদের চোখে ধুলো দিয়ে শেহজাদির ঘরে পৌঁছে যেতে দারুণ আনন্দ পায় কবি। আর আনন্দ ভাগ না করলে কি আর উপভোগ করা যায়? তাই একদিন কবি তার জিগরি দোস্ত হুসেনকে বলেই ফেলে রোজ রাতের কাণ্ড। বলো কি মুরাকিস মিয়া? তাই তো বলি হুসেন মিয়া। আরে ওই প্রাসাদের দিকে চাইলে তো পর্যন্ত সিপাহীরা ছুটে আসে। আমার ভাইকে তো ধরেই নিয়ে গেছিল একবার। সেই কি কাণ্ড গো ভাই! ভাই তখন সবে ছোট, সবে তার গোঁফ গজিয়েছে। সম্রাট নেমান তো তাকে ফাঁসি দিয়ে দিতেন। ভাই যত বলে আকাশের মেঘ দেখছিল, প্রাসাদের দিকে চায়নি, সম্রাট তো কিছুতেই বিশ্বাস করে না। তারপর আর কি, রীতিমতো হাতে পায়ে ধরে মুচলেখা দিয়ে তবে রেহাই পায়। ভাই তো সেই থেকে ওই প্রাসাদের দিকে পর্যন্ত পা বাড়ায় না। বাড়ি থেকে বাজারে যেতে হলে ঘুরে সেই নদীর পার দিয়ে যায়। বোঝো, আর এদিকে আমি রোজ রাতে ওই প্রাসাদে যাচ্ছি। আরে এবং শুধু যাচ্ছি না, যার জন্য এত পাহারা, সেই শেহজাদির সঙ্গে এক ঘরে রাত কাটাচ্ছি। আরে সেটাই তো অবাক কাণ্ড। তবে আবার কি? না, কিছু না। আমি বলছি না যে তুমি ঝুটবাদ বলছো, কিন্তু তুমি তো কবি মানুষ, এসব আবার তোমার খোয়াব নয় তো? কবিদের তো আবার খোয়াব দেখার রোগ থাকে। মানে আমাকে বিশ্বাস হচ্ছে না তোমার? এ তো বড় ঝামেলায় ফেললে দেখছি। কি যে বলি তোমায়, মনের কথা বললে তো তুমি আবার দুঃখ পাবে। বুঝেছি হুসেন মিয়া, আর ঘুরিয়ে নাক ধরতে হবে না তোমায়। আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, তুমি এক কাজ করো, আজ রাতে তুমি এসো, বুঝলে? একটু আগে এসো। ওই যে বাঁদিটা আসার আগে। এসে কি দেখবো ওই বাঁদিকে? সে যে শেহজাদির বাঁদি, তার প্রমাণ কি? কত মেয়ের সঙ্গেই তো তোমার দাহারাম মাহারাম আছে। তোমার কবিতার চাহানেওয়ালির তো আর অভাব নেই। তারা তোমার জন্য জান পর্যন্ত কবুল করতে পারে। আরে ঠিক আছে, আসতে হবে না তোমায়। রাতে তুমি শুধু তৈরি থেকো। বাঁধি এলে আমি তার বোরখা পরে তোমার বাড়ি যাব। তারপর তুমি তার বোরখা পরে ওই প্রাসাদে যেও। আমি তোমায় শেহজাদির ঘরের রাস্তা বাতলে দেব। আর তারপর শেহজাদির ঘরে গিয়ে ঢুকে দেখে এসো তুমি। আর যদি সব মিথ্যে হয়, তাহলে তো প্রাসাদের সামনে গেলেই প্রমাণ চাইলে তো এইটুকু ঝুঁকি নিতেই হবে হোসেন মিয়া। সেই রাতে পরিকল্পনা মাফিক হোসেন পৌঁছে যায় শেহজাদির ঘরে। এসো কবি, আমি সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। দেখো, কাল তুমি আরব দেশের গোলাপের কবিতা শোনালে না, আজ তাই আমি আরব দেশের গোলাপ আনিয়ে রেখেছি তোমায় দেব বলে। নাও। বোরখা পরা কবির দিকে একগোছা গোলাপ এগিয়ে দেয় শেহজাদি, কিন্তু কবি সে গোলাপ নেয় না। এ কি মুশকিল! এ আবার কি? এতদিন পরে লজ্জা পাচ্ছ নাকি আমাকে দেখে? জি গোস্তাকি মাফ করবেন শেহজাদি, আমি মুরাকিস নই, আমি মুরাকিসের দোস্ত হুসেন। হোসেন? সিপাহী! মুহূর্তের মধ্যে শান্ত প্রাসাদে তাণ্ডব শুরু হয়ে যায়। সিপাহীরা গ্রেপ্তার করে হুসেনকে। সেই রাতেই তাকে পেশ করা হয় সম্রাট নেমানের সামনে। এবং তারপর কি হয়
সে খবর জানে না শেহজাদি ফাতেমা। সে শুধু জানে তার মুরাকেশ তার সঙ্গে বেইমানি করেছে, আর এই বেইমানির শাস্তি পাওয়া উচিত। কি বলছো কি শেহজাদি? বেইমানি করলো ওই লোকটা, আর শাস্তি পাবে তুমি? না রে, বেইমানি ও করেনি। বেইমানি করেছে আমার দিল। ওই লোকটাকে ভালোবেসেছে আমার দিল, আমার সঙ্গে মারাত্মক বেইমানি করেছে। মারাত্মক? হ্যাঁ রে, মারাত্মক। এবং এই মারাত্মক বেইমানির শাস্তি হিসেবে শেহজাদি ফাতেমা জেহের খায় সেই রাতে। হায় আল্লাহ! সে কি, শেহজাদি ফতিমা তো খুব বদমেজাজি রাগী মেয়ে ছিল, খুব কড়া ধাতের মহিলা। দিলটা তো তার এক অরাতের ছিল হুজুর। তাই বলে নিজেকে এভাবে সে শেষ করবে? অরাতের দিল হুজুর। আমার সঙ্গে আপনার শাদির আগে গত 3 বছর ধরে এমনই তো কত অরাত মুখ বুজে শেষ হয়ে গেছে। নিজের ভালোবাসার পরিবারটাকে বাঁচাতে, নিজের আব্বা আম্মি ভাই বোনকে বাঁচাতে হাসি মুখে তারা আপনার সঙ্গে শাদি করেছে। সেটা কি আত্মহত্যা নয়? অরাতের দিল যে ভালোবাসতে জানে হুজুর, নফরত কিন্তু করতে জানে না। ভালোবাসার জন্য নিজেকেও শেষ করে দিতে পারে একজন অরাত, তবু ভালোবাসার মানুষটির গায়ে আঁচড় পর্যন্ত লাগতে দেয় না। তুমি ঠিকই বলেছ বেগম। কবি মুরাকিশের বাঁচার একমাত্র উপায় ছিল শেহজাদি ফতিমার মত। আর এই 3 বছর, আর এই 3 বছর সে কথা থাক বেগম, রাত এখনো বাকি। এবার নতুন কোনো কাহানি শুরু করো। জি হুজুর। এই কাহানির নায়িকা খলিফা হারুন আল রশিদের সবচেয়ে সুন্দরী রক্ষিতা শামস আল নাহার। তবে কাহানির শুরু আবু আল হোসেনের দোকান থেকে। সে আবার কে? আবু আল হোসেনের দোকান বাগদাদ শহরে, খুব নামকরা দোকান। দোকানের একদিকে বাদশাহী পোশাকের সম্ভার, কি নেই সেখানে? চীন ভারতবর্ষের রেশমের পোশাক পর্যন্ত রয়েছে। আর অন্যদিকে বাদশাহী গয়না, হার দুল তাজ আংটি সব পাওয়া যায়। সাধারণ মানুষ সেই দোকানে ঢোকে না। দামের ভয় শুধু নয়, সেই দোকানে সব সময় আমির ওমরাদের ভিড়। সেই ভিড়ের মাঝে সাধারণ মানুষ দাঁড়ানোর হিম্মত করে না। খোদ খলিফা পর্যন্ত সময় অসময় পায়ের ধুলো দেন সেই দোকানে। আর নিজে আসতে না পারলে তলব পরে আবুর। খলিফা আবুকে নিজের প্রাসাদে ডেকে বরাত দেন। শোনো আবু, আমার বেগমের শখ হয়েছে মখমলের সেমিজ পড়ার। কিন্তু হুজুর, এমন জিনিস তো মেলা ভার, এটাই বলবে তো? জি। সেই জন্যই তোমাকে তলব করেছি আবু। অন্য কোথাও যা মেলে না তাই নাকি তোমার দোকানে মেলে। এমন একটা প্রবাদ রটিয়ে রেখেছো বাজারে। জি, কি যে বলেন হুজুর, আমি কেন রটাবো? তবে লোকে বলে। লোকে বলে? বয়সটা তোমার কাঁচা বটে, তবে ব্যবসায়ী আদব কায়দা বেশ ভালোই রপ্ত করেছো দেখছি। জি হুজুর, যা মনে করেন। যাকে ছাড়ো সব, আমার যা চাই তা চাই। মেলে কি মেলে না সেটা জানতে চাই না আমি। জি, বানিয়ে দেব হুজুর, কোনো অসুবিধা নেই। যেমনটা চাইবেন ঠিক তেমনটাই বানিয়ে দেব। বেশ, এসব জিনিস তো আর দোকানে দাঁড়িয়ে কেনা যায় না, খোঁজা নফর পাঠিয়ে কিনিয়ে আনাও যায় না। তাই তোমাকে ডেকে পাঠালাম। জি বিলকুল হুজুর, বিলকুল। ওসব বিলকুল টিলকুল ছাড়ো, কাজের কথা শোনো। আমার কিন্তু কালকেই চাই। এই নাও 100 দিনার আগাম দিলাম। কালকেই? একদিন বিকেল তখন আবু আল হোসেনের দোকানে এসেছে আলী ইবন বকর। আলী আবুর জিগরি দোস্ত, পারস্যের শাহ বংশের সন্তান। বয়স আবুর মতোই, 19 কুড়ি হবে। যেমন লম্বা
তেমন টিকলো নাক, নীল চোখ, চওড়া কাঁধ, এক কথায় পাক্কা সুপুরুষ। তবে যাই বলো আলী, আল্লাহ তোমাকে এত সুন্দর বানিয়েছেন বেকার বেকার। কেন ভাই বাবু, এমন কেন বলছো? বলবো না? তোমার আর আমার বয়স তো একই। তো আমার তো বিয়ে শাদী করে দুটো বাচ্চা হয়ে গেল, তৃতীয়টা বেবির পেটে। আর তুমি আজ পর্যন্ত একটা শাদিও করতে পারলে না। সে তোমার নসিবে লেখা ছিল তাই, আমার নসিবে নেই। এসব তো নসিবের খেল ভাই। আর তাছাড়া আমার শাদি কে দেবে? আব্বা আম্মি কেউ নেই। চাচা চাচি থাকে সেই বস্র হতে, একা থাকি, দেখার কেউ নেই। অজুহাত দিও না দোস্ত, অজুহাত দিও না। শাদি কেউ করিয়ে দেয় না, শাদি নিজেকেই করতে হয়। হ্যাঁ, বলতে পারো লোকের সাহায্য করতে পারে, তো সেই সাহায্য করার লোকটাই তোমার কাছে নেই, সেটা বলছো কেন? আমাকে কি তুমি দোস্ত মনে করো না? না 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 না, সে কথা নয় দোস্ত। আসলে আসলে তেমন কাউকে নজরে পড়েনি কোনোদিন, তাই হয়তো শাদি করার কথা মনে হয়নি, ইচ্ছা হয়নি শাদি করার। ঠিক এই সময় গোটা 10 বাঁধি এসে ঢোকে আবুর দোকানে। দুই দোস্তের কথা আর এগোয় না। বাদীদের দেখেই আবু সংযত হয়ে উঠে দাঁড়ায় এবং বাদীদের পেছনেই এক মহিলা এসে ঢোকে, বোরখায় মুখ ঢাকা তার। কেমন আছেন আবু ভাই? জি, মালকিনের ইচ্ছাই মন্দ নয়। ওসব আদব কায়দা আপনি ছাড়ুন, আমাকে ভালো কাপড় দেখান তো, কাফতান বানানোর। জি, মখমলের দেখাই। ভালো মখমল এসেছে ভারতবর্ষ থেকে। মহিলার সামনে একটার পর একটা কাপড় মেলে ধরে আবু। এই দেখুন মালকিন, এটা হলো গিয়ে একেবারে খাঁটি চীনা মখমল। এটুকুই বেঁচেছে, বাকিটা বিক্রি হয়ে গেছে। না, এটা পছন্দ হচ্ছে না, অন্য কিছু দেখান। তাহলে কি মালকিন নীলের উপরে দেখবেন? নীলের উপরে হরেক রকম নকশা কাটা আছে। দেখান। কাপড় দেখতে দেখতে মহিলার মুখের নকাবটা কখন যে খসে পড়ে টের পায় না মহিলা। নকাব খুলে যেতেই আবুর ছোট্ট দোকানটা যেন মহিলার রূপের জেল্লায় ঝলমল করে ওঠে। সুবহানাল্লাহ। মহিলার রূপের জাদুতে ঘায়েল হয় আলী ইবন বকরের দিল। ভদ্রতা ভব্যতা ভুলে সে চেয়ে থাকে মহিলার দিকে। সেটা হঠাৎ খেয়াল করে মহিলা। আলীর চোখের দিকে এক ঝলক চেয়েই চোখ সরিয়ে দ্রুত হাতে নকাবটা টেনে নিতে যায়, কিন্তু তারপরেই আবার মহিলার চোখ চলে যায় আলীর মুখের দিকে। নকাব টানা আর হয় না মহিলার। আলীর চোখের দিকে চেয়ে ভুলেই যায় সে দোকানে এসেছে কাপড় কিনতে। মালকিন, মালকিন, এটা দেখুন, এটা নিশ্চয়ই আপনার পছন্দ হবে। জুবেদা বেগমের জন্য এই কাপড়ই গেছে মালকিন। তাতে তার কি? তার আর কাপড় কেনায় মন বসে না, উঠে পড়ে সে। এ কি মালকিন, আমার দোকানে এসে আপনি খালি হাতে ফিরে যাবেন? এমনটা তো কোনোদিনও হয়নি। মালকিন, আমি খালি ফাঁকে কি জবাব দেব? আপনি মেহেরবানি করে আমাকে আরেকটু সুযোগ দিন, আমি আরো কটা। না না, থাক আবু ভাই, আজ শরীরটা ভালো লাগছে না। সে কি, তাহলে শারবাত নাই? হাকিম সাহেবকে তলব দেব? আপনি বরং এইখানটায় বসুন। ওরে, কে কোথায় আছিস সেদিকে আয়, মালকিনকে একটু হাওয়া কর। আবু ভাই। জি মালকিন। আপনি ব্যস্ত হবেন না, আমি পরে আসব। মহিলা চলে যায়। দোস্ত আলী যে ওর দিকে হ্যাংলার মতো চেয়েছিল সেটা আবুর চোখে পড়েছিল আগেই। আলীর ওভাবে তাকিয়ে থাকাটা দেখে যে মহিলা চলে গেল সেটাও আবু দেখে এবং বোঝে। মহিলা চলে যেতেই সে কিছুটা অভিযোগের সুরে বলে, কি যে করো না ভাই, বিয়ে শাদী তো করবে না, তাই বলে যার তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে? ও কে? কে ও দোস্ত? তা জেনে তোমার লাভ কি? আমি যে ওকে দিল দিয়ে ফেলেছি। চমকে ওঠে আবু। হ্যাঁ, সর্বনাশ! ফেরত নিয়ে নাও, ফেরত নিয়ে নাও, এক্ষুনি ফেরত নিয়ে নাও। কেন? আরে তুমি জানো না ওকে। নিশ্চয়ই কোনো আমির ওমরাওর বেটি বা কোনো শেহজাদিও হতে পারে। ক্ষতি কি? না, একদম সেটা নয়। এ হলো মহান খালিফার সবচেয়ে প্রিয় রক্ষিতা সামাসাল নাহার। তোমার তো সাহস কম নয়, তুমি খালিফার সাধের সম্পত্তির দিকে নজর তুলে যাও। শুধু কি আলীরই সাহস আছে? সেই কি শুধু নজর তুলে চেয়েছে? খালিফার সাধের রক্ষিতা সামাসাল নাহার চায়নি? সে যেমন তেমন মেয়ে নয় দোস্ত,
খলিফা তার জন্য আলাদা প্রাসাদ বানিয়ে দিয়েছেন। তিনি ওকে এতটাই বিশ্বাস করেন যে সেই প্রাসাদের পাহারার কোনো বাড়াবাড়ি নেই। সাধারণ 2-4টে পেয়াদা ঘুরে বেড়ায় বাড়ির সামনেটায়। যে কেউ চাইলে ঢুকতে পারে বাড়িতে। যে কেউ? অত খুশি হওয়ার কিছু নেই, তাই বলে তুমি ঢুকতে যেও না। তোমার নিয়াত খারাপ দোস্ত। খলিফার সম্পত্তির উপর নজর পড়েছে তোমার। খলিফা যদি জানতে পারে তো খুন করে ফেলবে তোমাকে। ভুলে যাও, ওকে ভুলে যাও, ভুলে যাও। দোস্তের কথা মোটেই পছন্দ হয় না আলীর। সে আর বসে থাকে না দোস্তের দোকানে। দোকান থেকে বেরিয়ে বাড়ির পথ ধরে, কিন্তু বারবার ভুলতে চেয়েও নাহারের মুখটা কিছুতেই ভুলতে পারে না। ওই টানা টানার সুরমা পড়া চোখ, ওই আপেলের মতো গায়ের রং, ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁট। আলীকে সারা রাত জাগিয়ে রাখে। সারা রাত জেগে শুধু নাহারের কথা ভেবে ভোরের দিকে চোখ লেগে আসে আলীর। ঘুমটা ভাঙে বেশ বেলায়, ভাঙে দরজা ধাক্কানোর শব্দে। এখন আবার কি এলো? আসছে। দরজা খুলতেই প্রায় হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে আবু। হে কি দোস্ত, এই সকালে? সকাল? সকাল কোথায়? না মানে বলছিলাম এই সময় তো তোমার দোকানে থাকার কথা। আর দোকান? সে বুঝি আমার লাটে উঠল। কেন? কেন আবার? এই তোমার জন্য। আমার জন্য? আমি আবার কি করলাম? না না না, কিছুই করনি, শুধু চেয়েছিলে। চেয়েছিলাম? কি চেয়েছিলাম? আরে বাবা, ওই চাওয়া নয়, তাকানো তাকানো। তাকিয়েছিলে তুমি। কোন দিকে তাকিয়েছিলাম? কি দেখছিলাম? আর ভরং করো না দোস্ত। মালকিন তার খাস বাঁদিকে পাঠিয়েছিলেন। তোমাকে নিয়ে আমাকে যেতে বলেছেন তার বাড়ি। দাওয়াত দিয়েছেন তিনি। মালকিন? সে কি, এর মধ্যেই ভুলে গেলে? মহান খলিফার রক্ষিতা সামাসাল নাহার। দোস্তের কথায় আলীর মন নেচে ওঠে। কি বলছো দোস্ত? আমাকেও ডেকেছেন? এই শোনো, অবাক পরে হয়েও। হ্যাঁ, তার খাস বাদী অপেক্ষা করছে বাইরে, আমাদের নিয়ে যাবে। আমি দোকান বন্ধ করে এসেছি, তুমি তৈরি হয়ে নাও জলদি। সে আর বলতে আলী দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ে দোস্ত আবুর সঙ্গে। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় সামাসাল নাহারের খাস বাঁধি নাদিয়া। টাইগ্রেসের ওপারে এই বাড়িটা আগে কোনোদিনও লক্ষ্য করেনি আবু। করার মতো কিছু নেই বাড়িটায়। হ্যাঁ, শুধু আর 5টা বাড়ির থেকে আয়তনে বড়। বাড়িটায় পৌঁছে একেবারে সামাসাল নাহারের সামনে গিয়ে দাঁড়ায় আলী। সেলাম। সালাম মালকিন। আসার জন্য শুক্রিয়া। এর জন্য শুক্রিয়ার কি আছে মালকিন? বান্দাকে তালাব করেছেন আপনি, না এসে পারে? উফ আবু ভাই, আপনি এত কথা বলেন না। এই সেলাম শুক্রিয়া এসব আপনার জন্য নয়। আমি জানি ডাকলে আপনি ছুটতে ছুটতে আসবেন। এসব আপনার দোস্তের জন্য। আমি তো আর তার মালকিন নই। নাহারের আদব কায়দায় মুগ্ধ হয়ে চেয়ে থাকে আলী। শুক্রিয়ার জবাব শুক্রিয়া জানানোর রীতিটাও ভুলে যায়। সে যেন পৌঁছে গেছে অন্য এক জগতে। চারদিকে কি ঘটছে, কেন ঘটছে, কে কি বলছে, কিছুই সে বুঝে উঠতে পারে না। সে শুধু চোখ ভরে চেয়ে থাকে নাহারের মুখের দিকে। পাশে দাঁড়ানো আবুর কনুইয়ের খোঁচা খেয়ে সম্বিত ফেরে আলীর। মালকিন কি বলছেন শুনতে পাচ্ছ না? জবাব দাও। জবাব দিতে পারে না আলী ইবন বাকর। জবাব দেওয়ার ভাষা খুঁজে পায় না সে। নাহার তাদের নিয়ে বসায় বসার ঘরে সাদা ধপধপে ফরাসে। বলছিলাম কি, আমি তো দোকানটা বন্ধ করে এসেছিলাম মালকিন। যদি মেহরবানি করে ইজাজত দেন তো। আপনি চলে যাওয়ার তাল খুঁজছেন নাকি? জি, আপনাদের মধ্যে আবার আমি কেন? বেশ। আবুকে দরকারও নেই আর নাহারের। আবুকে বিদায় দিয়ে সে আলীকে নিয়ে মাতে। দুজনের মধ্যে ভাব জমে। আলীর আর নিজের বাড়িতে ফেরা হয় না। নাহারের বাড়িতেই থেকে যেতে হয় কদিনের জন্য। এই কদিনে নাহার আর আলী দুজনে দুজনের কাছে আসে। দুজন দুজনকে ভালোবেসে ফেলে এবং তাদের ভালোবাসার খবরটা গুপ্তচর মারফত পৌঁছে যায় উজির জাফরের কানে। কি? শামস আল নাহারের আশিক? জি জাফর সাহেব, গত 1 সপ্তাহ হলো সে ওই বাড়িতেই পড়ে আছে। তুই কি তাকে দেখেছিস? জি, দেখবো না কেন?
তার সম্পর্কে খোঁজ খবরও নিয়েছি। কে ছেলেটা? জি, ছেলেটার নাম আলী ইবন বকর। আলী ইবন বকর? জি, পারস্যের শাহ বংশের ছেলে, দেখতে ভারী সুপুরুষ। মানে ওই রূপেই ভুলেছেন নাহার? জি। ছেলেটার আব্বা কি করে? ওর আব্বা আম্মি তো কেউ নেই, সবাই মারা গেছে। এক চাচা আছে, এখানে না, বসরোতে থাকে। খবরটা পেয়েও খলিফার কানে তোলে না উজির জাফর। একবার যাচাই করে নিতে হবে। সে পৌঁছে যায় সামাস আল নাহারের বাড়ি। সর্বনাশ হয়েছে মালকিন, সর্বনাশ হয়ে গেছে। উজির জাফরকে দেখেই ছুটে খবরটা নাহারকে দেয় তার খাস বাঁধি নাদিয়া। কি রে নাদিয়া, অমন ছুটতে ছুটতে আসছিস কেন? কি সর্বনাশ হয়েছে? উজির সাহেব এসেছে মালকিন। উজির সাহেব মানে উজির জাফর? জি মালকিন, ফটকের প্রহরীদের সাথে কথা বলছেন। নিশ্চয়ই খবর পেয়ে এসেছেন। প্রহরীরা আবার বলে না দেয় কিছু? সে বলবে না মালকিন, আমি আগে থেকেই শিখিয়ে পড়িয়ে রেখেছি। ওরাই তো একজন ছুটে ছুটে এসে খবরটা দিয়ে গেল আমায়। তাহলে ওদের বল উজির সাহেবকে ফটকে আটকে রাখতে। আর জান, আলী ইবন বকরকে বলে নাহার। ওরা একে অপরকে জান বলেই ডাকে এখন। হ্যাঁ বলো জান। তুমি নাদিয়ার সঙ্গে যাও, ও তোমাকে ভাড়ার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেবে। ভয় নেই, উজির সাহেব চলে গেলে আমি খুলে বের করে আনবো তোমাকে। তুমি এখন যাও। সেদিন অবশ্য উজির সাহেব ফটক পেরিয়ে ভেতরে ঢোকে না। তবে তার পরের দিন খলিফার ব্যক্তিগত দেহরক্ষী মসরুর এসে দাঁড়ায় একেবারে নাহারের শোয়ার ঘরের দরজায়। সালাম মালকিন। নসিব ভালো যে সেদিনও আগে ভাগে খবর পেয়ে আলীকে ভাড়ার ঘরে লুকিয়ে ফেলে নাহার। মসরুর সেলাম ঠুকে বলে, আমাকে হুজুর পাঠালেন মালকিন। তিনি বলেছেন অনেকদিন আপনার সঙ্গে তার দেখা হয়নি, তিনি আপনাকে দেখতে চান। তাই তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে। মসরুর কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পায় নাহার। সে তাই যেতে চায় না মসরুরের সঙ্গে। মহান খালিফাকে আমার সেলাম জানিও। তাকে বলো তার ওই প্রাসাদে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমার সঙ্গে দেখা করবার ইচ্ছে হলে তিনি এখানে আসতে পারেন। খলিফার হুকুমের ওপর হুকুম চালানো সাহস মাত্র যে কজনের আছে তাদের মধ্যে নাহার একজন। তাই সে মসরুরকে ফিরিয়ে দেওয়ার সাহস দেখায়। মসরুরও কথা না বাড়িয়ে সেলাম ঠুকে ফিরে যায়। কিন্তু আমি জানি আবার আসবে। এবার হয়তো খোদ খলিফা এসে পড়বেন। টের পেয়ে গেছে, ওরা সব জেনে গেছে। তাহলে আমাদের কি হবে জান? ভয় পাচ্ছ তুমি? ভয়ের কি আছে? এমনটা তো একদিন হওয়ারই ছিল। আজ না হলে কাল হতো। খলিফার সবচেয়ে পেয়ারের রক্ষিতার সঙ্গে রাত কাটাচ্ছ, তার সঙ্গে প্রেম করছো, আর খলিফা জানতে পারবেন না? ঠিকই তো, জানবেন অবশ্যই। কিন্তু তারপর খলিফা যেদিন এসে পৌঁছন নাহারের কাছে, সেদিন আলী বাকরকে ভাড়ার ঘরে ঢুকিয়ে তালাবন্দি করে দেয় নাহার। খাস বাঁধি নাদিয়াকে বলে দেয়, ভোরের দিকে যখন সবাই ঘুমিয়ে পড়বে, পাহারার ঢিলে ঢালা হয়ে যাবে, তখন সবার নজর বাঁচিয়ে ওকে পৌঁছে দিবি শহরে। সাবধান, কেউ যেন জানতে না পারে। অনেক রাতে নাদিয়া এসে দরজা খোলে। অন্ধকারে আলীকে ডাকে সে চাপা স্বরে, মালিক, মালিক, আরে শুনছেন? নাহারের কথা ভেবে ভেবে একটু তন্দ্রা মতো এসেছিল আলীর, তাই নাদিয়ার দরজা খোলাটা টের পায়নি সে। নাদিয়া দু চারবার ডাকতেই তার তন্দ্রা ছুটে যায়। সাড়া দেয় সে অন্ধকারের মধ্যে থেকে। কে? নাদিয়া? চলুন আপনাকে শহরে পৌঁছে দিয়ে আসি। নদীর ঘাটে আঘাটায় নৌকা দাঁড় করিয়ে রেখেছি। কিন্তু তুমি কোথায়? অন্ধকারে যে কিছুই দেখতে পাচ্ছি না। দরজা কোন দিকে? যেখানে আছেন সেখানেই থাকুন মালিক, আমি আপনাকে খুঁজে নিচ্ছি। আমি ওই ঘর চিনি, আমার অসুবিধা হবে না। একটা চিরাগ? আলো জ্বালানো যাবে না মালিক, তাহলে সবটাই টের পেয়ে যাবে। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে আলীর নাগাল পেয়ে যায় নাদিয়া। আলীকে নিয়ে সে ঘর থেকে বেরোয়। লম্বা বারান্দা পার করে এসে দাঁড়ায় খিড়কি দুয়ারে।
খুব সাবধানে খিড়কির দুয়ার খুলে একবার বাইরেটা ভালো করে দেখে নিয়ে সে আলীর হাত ধরে এসে দাঁড়ায় প্রাসাদের বাগানে। এদিকে 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 আসুন মালিক, ওই পাঁচিলের ওপরে একটা ছোট্ট ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে আমরা নদীর পানি এনে প্রাসাদ ধোয়াধুয়ি করি, ওখানেই আপনার জন্য একটা নৌকা অপেক্ষা করছে। কিন্তু বাগান পেরিয়ে পাঁচিল পর্যন্ত যেতে পারে না তারা। তার আগেই মাসরুরের চোখ পড়ে যায়। মাসরুর চিৎকার করে ওঠে, খবরদার! কে ওখানে? হ্যাঁ, কে? দাঁড়াও, নইলে কিন্তু খুন করে ফেলবো। আর যদি ধরা পড়ে তবেও যে খুন করে ফেলবে। সুতরাং মাসরুরের হুমকি শুনে নাদিয়া আলীর হাত ধরে দে ছুট। অমনি মাসরুরের চিৎকারে সারা প্রাসাদের রক্ষীরা জেগে যায়। হুঁশিয়ার! হুঁশিয়ার! চোর পালাচ্ছে! হুঁশিয়ার! চোর 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 পালাচ্ছে! হুঁশিয়ার! মুহূর্তে ছোটাছুটি শুরু করে দেয় রক্ষীরা, যে যেদিকে পারে ছোটে। তারই মাঝে কোনো রকমে পাঁচিলের ফাঁক গলে নৌকায় গিয়ে ওঠে নাদিয়া আর আলী। এদিকে চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় খলিফার, ঘুম ভেঙে যায় নাহারেরও। নাহার আন্দাজ করতে পারে কি হয়েছে, এই ভয়টাই সে পাচ্ছিল। খলিফার সেনাদের চোখে ধুলো দিয়ে পালানো তো চারটিখানি কথা নয়। চেঁচামেচি শুরু হতেই সে ভেবে বসে আলী ধরা পড়ে গেছে। ভয়ে সে দিশাহারা হয়ে পড়ে। চোখের সামনে দেখে খলিফা ঘুম ভেঙে উঠেই নিজের তলোয়ারখানা তুলে এক হ্যাঁচকা টানে খাপ থেকে বের করেন। ভোরের দিকে প্রায় নিভে আসা চিরাগের আলোতেও বিদ্যুতের মতো ঝলসে ওঠে খলিফার তলোয়ার। হায় আল্লাহ! সেই ঝলকানিতে জ্ঞান হারিয়ে নাহার লুটিয়ে পড়ে মাটিতে। খলিফা হুকুম ছুড়ে দেন ঘর থেকে, মাসরুর, এদিকে আয় জলদি, হেকিমকে এত্তলা পাঠা এক্ষুনি। আলী নৌকা যখন টাইগ্রিসের অপর পারে এসে ভেড়ে, তখন বেশ আলো ফুটে গেছে আকাশে। নৌকা থেকে নামে আলী, সেলাম ঠুকে বাঁধি নাদিয়া বিদায় চায়। এইবার আমাকে ইজাজত দিন হুজুর, মেহরবানি করে। হুকুম ছিল আপনাকে শহরে পৌঁছে দেওয়ার, আমি আপনাকে শহরে পৌঁছে দিয়েছি। কিন্তু তুমি যাবে কোথায়? ওরা তো তোমাকে দেখে নিয়েছে আমার সঙ্গে পালাতে, তোমাকে পেলে তো ওরা ছিঁড়ে খাবে। নাদিয়ার ফিরে আসতে কোনো সমস্যাই ছিল না। কেউ তার থেকে ফিরেও তাকায় না, কারণ সকলে তখন নাহারকে নিয়ে ব্যস্ত। নাদিয়া দেখে অস্থির খলিফা পায়চারি করছেন। উজির জাফর সামনে দাঁড়াতেই পায়চারি থামিয়ে খলিফা জানতে চান, কি হলো জাফর? জ্ঞান ফিরল নাহারের? না হুজুর, এখনো ফেরেনি। উফ, হেকিমরা কি করছে? জি, সবাই চেষ্টা করছে, কিন্তু এখনো নারী খুব ক্ষীণ। ওদের বলে দাও জাফর, যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কিন্তু ওদের সব কটার গর্দান নেব আমি। মেহরবানি করে শান্ত হন হুজুর, শান্ত হন। হেকিমরা ঠিক কিছু না কিছু করবে। এদিকে প্রাসাদ থেকে শাহী হেকিমকেও তো আনতে লোক পাঠিয়েছি, সেও এসে পড়বে হয়তো এক্ষুনি। সেদিন বেলার দিকে আবুর দোকানে গিয়ে তাজ্জব বনে যায় আলী। সে কি, দোকান বন্ধ? ধান্দার সময় দোকান বন্ধ রাখা তো কোনো ভালো কথা নয়। পাশের দোকানে জিজ্ঞেস করে জানতে পারে, ও তো দিন কয়েক হলো দোকান বন্ধ রেখেছে। একদিন ওর কর্মচারীগুলো এসেছিল, দোকান বন্ধ থাকায় ফিরে যায়, তারপর আর আসেনি। আবুর জন্য চিন্তা হয় আলীর। খলিফা আবার জেনে ফেলেননি তো? আবুর দোকানেই তো নাহারের সঙ্গে আমার প্রথম দেখা। আবুই তো আমাকে নাহারের বাড়ি নিয়ে গিয়েছিল প্রথম দিন। একটা আশঙ্কা চেপে বসে আলীর মনে। আশঙ্কাটা যেন বিশ্বাসে বদলে যায়। খলিফা আবার ওকে আটক করে রাখেনি তো? না 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 না, এটা ঠিক নয়। আমার গুনহার শাস্তি আমার দোস্ত কেন পাবে? আর প্যার করা তো কোনো গুনাহ নয়, তাহলে শাস্তি কেন? আলী বিশ্বাস করে ফেলে খলিফা সব জেনে ফেলেছেন এবং আবুকে তার জন্য শাস্তি দিচ্ছেন। না না না, আমাকে আবুকে বাঁচাতে হবে, ওর কোনো দোষ নেই। কিন্তু আমি প্রথমে যাই কোথায়? খলিফার দরবারে নাকি আবুর বাড়ি? খলিফা তো নাহারের বাড়িতে, তাহলে আবুর বাড়িতেই ছোটে আলী এবং সেখানে গিয়েও
তাজ্জব বনে যায়। এ কি, বাড়িতে তালা মারা? পড়শিদের কাছে জানতে পারে, আবু সে আর এখানে কোথায়? সে তো বিবি বাচ্চা নিয়ে বাগদাদ ছেড়ে চলে গেছে। বাগদাদ ছেড়ে চলে গেছে? হ্যাঁ বেটা। কোথায় গেছে বলতে পারবেন আপনি? সে তার দেশ কায়রোতে ফিরে গেছে। সেখানেই নাকি দোকান খুলে ব্যবসা করবে সে। কিন্তু কেন? খলিফা কি তাকেও কোনো হুমকি টুমকি? তা জানি না বেটা। খলিফার সঙ্গে তো তার ভারী দহরম মহরম ছিল বলেই শুনেছি। খলিফা দাওয়াত দিলে তাকে ডাকতেন আর তার দোকানেও আসতেন। জিগরি দোস্ত আবুকে না পেয়ে মুষড়ে পড়ে আলী। নিজের বাড়িতে ফিরে যায়। দিন কাটতে চায় না তার। ওদিকে নাহারের কোনো খবর সে পায় না। একা ঘরে ছটফট করতে থাকে সে। খাওয়া ঘুম ছেড়ে দিন দিন দুর্বল হয়ে পড়তে থাকে। নাহারও কিন্তু আলীর খবর না পেয়ে অস্থির হয়ে পড়ে। আজ 5 দিন হলো কিছুই মুখে দাওনি, এইভাবে তো তবিয়ত খারাপ হয়ে যাবে তোমার। ওর কোনো খবর পেলি নাদিয়া? না মালকিন, আজ ওর ওই দোস্ত আবু হোসেনের দোকানে গিয়েছিলাম, আজও বন্ধ। আজও বন্ধ? ছোট মুখে বড় কথা মালকিন। তবে আমার মনে হয় তোমার ওই আলী আর ফিরবে না। নাদিয়া! ধমক খায় বাঁদি নাদিয়া, ধমক খায় উজির জাফরও। খলিফা তাকে ধমক দিয়ে বলেন, ঠিকঠাক খবর দেবে জাফর। আর যদি কোনোদিন এমন ভুল খবর দিয়েছ তাহলে তোমাকে কিন্তু আমি রেয়াত করব না। চৌরাস্তার মোড়ে গর্দান নেব তোমার। গোস্তাকি মাফ হুজুর, আমার খবর ঠিক ছিল। খামোশ! তাহলে কোথায় গেল? কোথায় গেল ওই আশিক? সেই রাতে তো মসরুর দুজনকে পালাতে দেখেছে। দুজন? সংখ্যাটা নিজেই বলছো দুজন। তুমি কি বলছো? তুমি কি বলছো নাহারের দুজন আশিক ছিল? না হুজুর, আশিক একজন, সঙ্গে বোধহয় ওর দোস্ত ছিল, ওই আবু আল হোসেন। সে তো বেপাত্তা। দোকান টোকান বন্ধ করে সে গায়েব হয়ে গেছে। গায়েব হয়নি হুজুর, সে কায়রোতে চলে গেছে, তার দেশে। আপনি হুকুম দিলে তাকে তুলে আনতে লোক পাঠাই হুজুর। আমি নিশ্চিত সেই দিন রাতে মসরুর যে দুজনকে দেখেছে তাদের একজন ওই আবু হোসেন, আর একজন আপনার নাহারের আশিক আলী বকর। বকওয়াস, সব বকওয়াস। বকওয়াস নয় হুজুর, গুপ্তচরের পাক্কা খবর আছে। আমি নিজে নাহারের প্রাসাদের রক্ষীদের জেরা করেছি, তারাও বলেছে আবু হোসেন একজন অপরিচিত লোককে নিয়ে ঢুকেছে। তারপর বেরোনোর সময় আবু হোসেন একা বেরিয়েছে। বলছো সেই রাতে দুজন পালাচ্ছিল, একজন আবু হোসেন আর একজন আলী বকর। আবার এই বলছো আবু নাকি আগেই একা বেরিয়ে গেছে। কথার কিচ্ছু মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না আমি। আর তাছাড়া সেদিন ওই যে চোর দুটোকে পালাতে দেখেছিলে, ওরা গেল কোথায়? জি, ওদের তো মসরুর দেখেছিল। কে রে মসরুর, তুই ঠিক দেখেছিলি? জি হুজুর, ওই বাড়ি থেকে বেরিয়ে বাগানে দৌড়ে বেড়াচ্ছিল। রাতের বেলা বাগানে দৌড়ে বেড়াচ্ছিল? যত সব। তো বাগানেই যখন ছিল তখন গেল কোথায়? আমি তো ওদের খবরদার করে দাঁড়াতে বললাম। ওরা কিনা আমার কথা না শুনে গাছের আড়ালে চলে গেল। তারপর আর খুঁজে পাওয়া গেল না হুজুর ওদেরকে। উফ, অসহ্য হয়ে যাচ্ছে। হুজুর, আমার কাছে খবর আছে আলী বকর ফিরে এসেছে বাড়িতে। আপনি হুকুম দিলে তাকে আর কায়রো থেকে আবু হোসেনকে তুলে আনি। ওদের জেরা করে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। প্রমাণ চাই জাফর, প্রমাণ চাই, পাক্কা প্রমাণ চাই। এভাবে হুটপাট তুলে আনাটা উচিত নয়। আমি খলিফা মানেই আমি যা খুশি তাই করতে পারি না। সব কিছুর তৌর তরিকা আছে জাফর, কিছু আইন কানুন আছে। প্রমাণের অভাবে জাফরকে চুপ করে যেতে হয় তখনকার মতো। কিন্তু এত সহজে আমি ছাড়ব না। খলিফার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে ছাড়ব যে আমি ঠিক বলছি। মালকিন, 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 শোনো। কি রে নাদিয়া, আবু ভাইয়ের কোনো খবর পেলি? আবু ভাইয়ের খবর নয় মালকিন, তোমার আশিকের খবর নিয়ে এসেছি। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না নাহার।
কি বললি? আলী? আলী কোথায়? কেমন আছে ও? ও কি আমাকে ভুলে গেছে? বল নাদিয়া, বল, আমার আলী কেমন আছে বল। কেঁদো না মালকিন, কেঁদো না। সে ঠিক আছে। আজ নদীর ঘাটে তার সঙ্গে দেখা। সে আসছিল তোমার এখানে। শুনলাম সেদিন পালিয়ে যাওয়ার পরও আরও কয়েকবার নাকি এসে এসে ঘুরে গেছে এখানে। সে ঘুরে গেছে? তাহলে বাড়িতে ঢোকেনি কেন? বুদ্ধি করেই ঢোকেনি। আরে ঢুকলেই তো খবর পেয়ে যাবে খালিফার কাছে। আমি তার সঙ্গে দেখা করব নাদিয়া। আমাকে নিয়ে চল, নিয়ে চল আমাকে। শান্ত হও মালকিন, শান্ত হও। শোনো, তার কাছে খবর পেলাম আবু ভাই নাকি কায়রো চলে গেছে। এদিকে খালিফার মতিগতিও কিছু বোঝা যাচ্ছে না। এই সময় খুব বুঝে পা ফেলতে হবে। তার সঙ্গে আমার কথা হয়ে গেছে। তার এক বন্ধু আছে, আমিন, আমিন ভাই, জহুরি। ওর একটা খালি বাড়ি আছে। সেখানে আলী ভাই ব্যবস্থা করে রেখেছে। তোমাকে সেখানে যেতে হবে। তাহলে চল, এখনই নিয়ে চল আমাকে। মালকিন, একটু দাঁড়াও তো, একটু সবুর করো। আগে ব্যবস্থাটা পাকা হোক। এই যা, সময় হয়ে গেল। হ্যাঁ, সকাল হয়ে গেল নাকি? আপনার নামাজ আদা করার সময় হয়ে গেল হুজুর। হ্যাঁ, আচ্ছা বেগম, একটা কথা বলবে? হুকুম করুন হুজুর। আগের কাহিনীটাও প্রেমের কাহিনী ছিল। জি হুজুর। কিন্তু প্রেমটা হলো না, মানে শেহজাদি ফতিমা জেহের খেলো। এই কাহিনীটাতে এই শামসাল নাহার শেষে আলী ইবন বকরকে পাবে তো? মানে আমি বলতে চাইছি, ওদের শাদিটা হবে তো? খুব আফসোস হচ্ছে হুজুর আমার। কেন? মানে বলছো ওদের মিলন হবে না? সে তো কাহানিতে যা আছে তাই হবে। কাহানিতে যদি মিলন লেখা থাকে তাহলে মিলন হবে, আর যদি লেখা না থাকে তাহলে হবে না। আফসোসটা সেই কারণে নয়, আফসোসটা এই কারণে যে আপনার হুকুম মানতে পারলাম না হুজুর। আগের হুকুম আছে তো আপনার, আপনারই দেওয়া। ভোর হলে আর কাহানি শোনানো যাবে না। ওফ, আবার সেই খলিফার মতো আমিও বলি অসহ্য। সত্যিই অসহ্য। আরব দেশে যে কেন এত তাড়াতাড়ি সকাল হয়ে যেত সেই সময়, আর একটু দেরি করে হতে পারত না? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, ইজলান, সঙ্গীতা গাঙ্গুলি, ফাতিমা ও নাদিয়া, রিমি চক্রবর্তী, মোরাকেশ এবং মসরুর, অর্ঘ্যমাল্য মাইতি, আবু, আলাপন মুখার্জি, হুসেন, সৌম্যজিৎ সরকার, আলী, সায়ন্তন ঘোষ, খলিফা, সুদীপ্ত ঘোষ, গুপ্তচর, সৌম্যজিৎ সরকার, জাফর, রামস্বরূপ গাঙ্গুলি, দোকানি এবং পড়শি রনেত চ্যাটার্জি এবং নাহার শ্রমণা রয় চৌধুরী। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।